আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বললেন জনপ্রশাসন সচিব। অন্য বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব হবে না মন্তব্য। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক। ১২২২ কোটি টাকা ব্যয় ধরে ৪ প্রকল্প অনুমোদন। আওয়ামী লীগের মতো কাজ করলে বিএনপিরও একই পরিণতি হবে, সতর্কতা ফখরুলের। অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সেনা কর্মকর্তারা সমন জারি, গ্রেফতারি পরোয়ানা, অভিযুক্তদের সম্পত্তি ক্রোক করতে পারবেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণে অন্য কোনো বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে না বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে বিশৃঙ্খলা দূর করা, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও চুরি ডাকাতি রাহাজানি বন্ধের সুপারিশ করে আসছিলেন অনেকেই। সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বসতবাড়িতে ভাঙচুর এবং মাজারে হামলার ঘটনাও আলোচনায় আসে। এমনকি পুলিশের মনোবল এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মন্তব্য করেন উপদেষ্টাদের কেউ কেউ। এই প্রেক্ষাপটে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে। রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার। দিস ইজ ভেরি সাময়িক, এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নেই। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে সেনা কর্মকর্তারা সমন জারি, গ্রেফতারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, অভিযুক্তের সম্পত্তি ক্রোক করা, মামলার তদন্ত ও ভ্রাম্যমাণ আদালতে বিচার করতে পারবে। একটা এমন মব হয়ে গেল, ডিসপাস করার জন্য ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করা যাচ্ছে না। লাইক দিস, টু বি ফ্র্যাঙ্ক, মোস্ট অফ দি রিলেটেড টু ল অ্যান্ড অর্ডার, এবং ল অ্যান্ড অর্ডার শব্দটা এত ওয়াইড, এটার মধ্যে আপনারা বোঝেন কি কি বিষয় ইমপ্লাই। কাউকে এমন এক সময় পিক করতে হবে, জরুরি মুহূর্ত, রাষ্ট্রীয় প্রয়োজনে জনগণের জানমাল রক্ষা করতে, ভেরি রেয়ার, ইফ নেসেসারি দেন। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো, যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনে সেনাবাহিনী মাঠে থেকে জনপ্রশাসন সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো একই কাজ করলে তাদেরও একই দশা হবে। ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি কোনো অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আর সব সংস্কারই এই অন্তর্বর্তী সরকারকে কেন করতে হবে এমন প্রশ্ন রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রকল্প পাশ করিয়ে টাকা ছাড় করে পিডি, ঠিকাদার এবং রাজনৈতিক প্রভুদের যোগসাজশে খরচের দিন শেষ হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন।
বলেছেন, অনিয়ম কিংবা অপচয় হলে বাস্তবায়নকারী মন্ত্রণালয়কে দায়বদ্ধ করার কার্যকর ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ। আপাতত পাঁচচালা পরিকল্পনা স্থগিত রাখার কথাও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রিজভিন আজের রিপোর্ট। ৮ আগস্ট সরকার গঠনের ১ মাস ১০ দিন পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম একনেক বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে রাজনৈতিক সরকারের আমলের মতো প্রকল্পের ছড়াছড়ি ছিল না। ১২২২ কোটি টাকা ব্যয় ধরে মাত্র ৪টি প্রকল্প অনুমোদিত হয়। প্রথমে যে আস্তে যেতে হচ্ছে এটা দুটো কারণে, একটা হলো যে আমাদের হাতে একদম তৈরি প্রকল্প নেই, যে কারণে সেটা আগেই বেরোচ্ছি। আরেকটি হলো যে এখন কিছুদিন আস্তে আস্তেই আমরা চলবো, কিছুদিন পরে আমরা একটু হিসাব করব আমাদের সম্পদ কত এবং আমরা আসলে বৈদেশিক সাহায্য কীরকম পেতে পারি এই অর্থ বছরে। তখন আমরা শেষের আরও ৪-৫ মাস পরে তখন বুঝতে পারবো আসলে আমাদের উন্নয়ন বাজেট কতটুকু হওয়া উচিত। এই মুহূর্তে দরকারি নয় এমন প্রকল্প বাছাই করে বন্ধ রাখা কিংবা বাদ দেওয়ার কাজ করছে সরকার। প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো। উন্নয়ন বাজেটে ব্যয়ের পরিমাণ বা বাজেটের আকারের থেকে ব্যয়ের গুণগত মান আমাদের কাছে অনেক অনেক বেশি জরুরি বিষয়। এত কিছু যাচাই বাছাইয়ের পর যখন একনেক পাশ হয়ে গেল, তখন তো এই ঠিকাদার আর যিনি প্রজেক্ট ডাইরেক্টর আর মন্ত্রণালয় মিলিয়ে তো নিজের মতো করেই করতেন। আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে আমরা অন্তত সে ধরনের অর্থের অপচয় করব না। তো এইটুকু আত্মবিশ্বাস আমাদের না থাকলে আমরা এখানে এসেছি কেন? তবে আসার কথা, উন্নয়ন সহযোগীরা অর্থায়ন করতে মুখিয়ে আছে। দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে, কেন আমি জানি না। অনেকগুলো যেমন ইউএসএইড বলছে তোমরা যে কোনো প্রকল্প আনো আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। রাজনৈতিক সরকারের সব প্রকল্পই খারাপ, এটা ভাবার কোনো কারণ নেই, মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সচেতন মহলের। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান আয়োজকদের। জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। কার্বন নিঃসরণের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব মোকাবেলায় দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার বিকল্প নেই। এরই অংশ হিসেবে প্রতি বছর সারা দেশে বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এরই অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে। এছাড়া গাছ মাটির ক্ষয় রোধ করে এবং বন্যা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরবর্তী সময়ে এ ধরনের কর্মসূচি আরও বৃদ্ধি করা প্রয়োজন, কারণ এই যে বন্যা হলো, এই বন্যাতে কিন্তু প্রচুর গাছের ক্ষতি হয়েছে এবং যার কারণে আমরা কিন্তু এখন আরও বেশি করে বৃক্ষরোপণ করা উচিত সেই সব অঞ্চলে যেখানে বন্যা হয়েছে। সুতরাং আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। আশুলিয়া শিল্পাঞ্চলের বারৈপাড়া, কবিরপুর ও ডিইপিজেড ঘেঁষা সুবন্দি গ্রামের বিভিন্ন রাস্তায় রোপণ করা হয় ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা। বর্তমান সময়ে পৃথিবীর যে বৈশ্বিক উষ্ণতা, এই উষ্ণতাকে ঠেকানোর জন্য আমাদের প্রত্যেকেই গাছ লাগানো উচিত। এই মৌসুমে আমরা এই বৃক্ষরোপণ অভিযানটি চালিয়ে যাব। এই গাছটা লাগাইছে যে মাটিটা ধরে রাখবো আর প্রকৃতি রক্ষা হবে। গাছ লাগানো এটার জন্য আমাদের অনেক আনন্দ হয় এবং
খুশি ব্যাপার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে এবং সৌন্দর্যও দেখা যাবে যে পরিবেশটা খুব সৌন্দর্য। এমন উদ্যোগে শিল্পায়নের দূষণে ধুঁকতে থাকা সাভার অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতার আশা প্রশাসনের। যে গাছগুলো লাগানো হচ্ছে আমরা সেটাকে স্বাগত জানাই এবং এটা পরিচর্যা নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে প্রকৃতি ও জীবন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের প্রশংসা করি এবং উদ্যোক্তাদেরকে স্বাগত জানাই এরকম একটা মহতী উদ্যোগ হাতে নেওয়ার জন্য। টেকসই উন্নয়ন নিশ্চিত ও বাসযোগ্য পৃথিবী গড়তেই বিকল্প নেই বৃক্ষরোপণে। আশুলিয়া এবং সাভার একটি শিল্পোন্নত এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন, সুতরাং এখানে পরিবেশের বায়ুমণ্ডলের ক্ষতিটা বেশি হয়। সুতরাং এখানে যদি গাছ না লাগানো হয় তাহলে পরিবেশের ভারসাম্যটা রক্ষা হয় না। প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সাভার আশুলিয়ার জন্য এটি অত্যন্ত সময় উপযোগী এবং বেঁচে থাকার জন্য এটি একটি ওষুধ হিসেবে কাজ করবে। সুন্দর এবং সুস্থ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে দেশ জুড়ে সবুজায়ন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আয়োজকদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় বাসায় পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যতই দিন যাচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা বাড়ছে, অবস্থার উন্নতি হলে সুচিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। আমাদের মেডিকেল প্রস্তুতি যেটা দরকার, আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। আমরা কোন হসপিটালে নিব কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখনকার জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে। নিজের লেখা গণ অভ্যুত্থান ও গঠন বই পড়ে 5 আগস্টের মতো ঘটনার জন্য তরুণরা দিক নির্দেশনা পেয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট কবি, লেখক ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণ অভ্যুত্থান 24 জন আকাঙ্ক্ষা ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, দেশের এই সংকট থেকে উত্তরণের জন্য চিন্তার পরিবর্তন এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে, তাহলে নতুন বাংলাদেশ তৈরি হতে কোনো বাধা থাকবে না। গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন। আপনি বাড়িটা বানাবেন, বাড়ির রূপটা কেমন, এটাকে বলে গণতন্ত্র। বাড়িতে কি করে বাস করবেন ওটা হলো নির্বাচন। যে বাড়ির এখন কে প্রধান হবে, কে চালাবে, কে বাজেট করবে, কে খাওয়া কিনবে, কে বিতরণ করবে, ঠিক আছে, কে শাসন করবে, এই যে নিয়ম ঠিক করা, এটাকে বলে সরকার। ছাত্র আন্দোলনে শরীয়তপুরে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটি। এই সময় সার্জিস আলম ছাড়াও ছিলেন কেন্দ্রীয় ও জেলা সমন্বয়কারীরা। জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশের মধ্য দিয়ে শরীয়তপুর সফর শেষ করেন সমন্বয়করা। আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা দেখি যেটা আমাদের আসলে আমাদেরকে এই কথাগুলো অনেক বেশি ব্যথিত করে। আসলে আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি, সাংগঠনিক সফরে যাচ্ছি। আমাদের শহীদ ভাইদের পরিবারের সাথে আমাদের দেখা করা, কথা বলা, তাদের কথা শোনা, তারা যে কথাগুলো আসলে বলতে চায় তাদের সবার তো এই মুহূর্তে ওই অবস্থাটিও নেই যে তারা আসলে ঢাকায় গিয়ে আপনাকে বলে আসবে। তাহলে এটা তো আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা। যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা, তাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের একজন সদস্য হিসেবে হোক। হয়তো আমরা ঘরে ঘরে যেতে পারিনি, কিন্তু আমাদের অবশ্যই তো জেলায় এসে অন্তত জেলার এখানে যারা আমার শহীদ ভাই
এর পরিবার রয়েছে কিংবা যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলা। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননে হিজবুল্লাহর তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে 2 শিশু রয়েছে। আহত হয়েছে প্রায় 3000 মানুষ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই হামলায় সরাসরি যুক্ত বলে জানিয়েছে একাধিক সূত্র। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লেবাননের বিভিন্ন স্থানে ছোট আকারের যোগাযোগের যন্ত্র পেজারের গণহারে বিস্ফোরণ ঘটতে শুরু করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পেজার সাধারণত ব্যবহার করে থাকেন হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়াও অনেক সাধারণ মানুষও বার্তা আদান প্রদানে এটি ব্যবহার করে থাকেন। কয়েকটি ধ্বংস হওয়া পেজারে তাইওয়ানের একটি প্রতিষ্ঠানের নাম দেখা গেলেও ওই প্রতিষ্ঠানটি পেজারগুলো বানায়নি বলে দাবি করেছে। প্রায় একসঙ্গে এতগুলো যন্ত্রের বিস্ফোরণের ঘটনাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কৃষি সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে সবজি চাষের পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতির ব্যবহার বেড়েছে। কম খরচে অধিক উৎপাদন এবং বিষমুক্ত সবজি চাষ হওয়ায় সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। এতে সবজি উৎপাদন আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। নোয়াখালীর মুসাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ায় ছোট ফেনী নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধে তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণে কাজ শুরু করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে সরকারের দ্রুত সহযোগিতার পাশাপাশি অর্থায়নের দাবি জানিয়েছেন তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভিশন এম্পোরিয়ামে শুরু হয়েছে ড্রিম হোম ক্যাম্পেইন। পণ্য কিনলে ফ্ল্যাট, গাড়ি সহ বিভিন্ন পণ্য জেতার সুযোগ সম্বলিত এই ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়াম। সকালে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। ভিশন এম্পোরিয়াম থেকে 5000 টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন ক্রেতারা। ক্যাম্পেইন চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ও তুলে দেওয়া হবে পুরস্কার। আয়োজকরা বলেন, ভিশন এম্পোরিয়ামকে ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে।